দূরত্ব এমন অকল্পনীয় বেশি হবে যে তার চারপাশের স্পেস একটুখানি দোমড়ানোর বদলে একেবারে তালগোল পাকিয়ে যাবে। আলো যেহেতু স্পেসের মধ্য দিয়ে চলার সময় স্পেসের জ্যামিতি মেনে চলে, তাই স্পেসের বাঁক মানে আলোরও বাঁকা পথ। দোমড়ানো স্পেসে আলো মেকে চলতে পারে, কিন্তু একেবারে তালগোল পাকানো স্পেসে চলার সময় আলোর পথও যাবে তালগোল পাকিয়ে, মানে আটকা পড়ে যাবে আলো। ব্ল্যাক হোলের আলো গিলে ফেলার রহস্য এটাই। হাইড্রোজেন থেকে হিলিয়াম উৎপাদনের ফিউশন প্রক্রিয়া শেষ হলে ভারী নক্ষত্রে যখন শুধুই মহাকর্ষের অন্তর্মুখী চাপ, তখন কমপ্লিট গ্র্যাভিটেশনাল কলাপস। তখন কি চেহারা হয় নক্ষত্রের সব দেহ বস্তুপিণ্ডের? তা আয়তনে ছোট হতে থাকে ক্রমশ, ছোট আরও ছোট, শেষে তা বনে যায় একটা বিন্দু। অত পদার্থ অথচ ওইটুকু আয়তন, অর্থাৎ ঘনত্ব ওখানে অসীম। বিজ্ঞানের পরিভাষায় ওই বিন্দুটাই সিঙ্গুলারিটি। পিণ্ডটা ওই দশায় পরিণত হওয়ার আগে ঘটে এক কাণ্ড। ছোট হতে হতে পিণ্ডের ব্যাসার্ধ যে মুহূর্তে শোয়ারসচাইল্ড রেডিয়াসের চেয়ে কমে যায়, তক্ষুনি তা আমাদের ব্রহ্মাণ্ড থেকে ম্যাজিকের মতো অদৃশ্য হয়ে যায়। যাবেই, কারণ ওর চেয়ে কম ব্যাসার্ধের আয়তনে স্পেস যে তালগোল পাকিয়ে রয়েছে, তার মধ্যে থেকে আলোর বা অন্য কোনো সংকেতের বেরোনোর পথ যে বন্ধ। সংকোচনশীল পিণ্ডের ব্যাসার্ধ যতক্ষণ শোয়ারসচাইল্ড রেডিয়াসের চেয়ে বড়, ততক্ষণ তার আলো ছড়াতে পারবে 10 দিকে, কিন্তু ব্যাসার্ধ তার চেয়ে কমে গেলে আর নয়, সংকোচন চলবে সিঙ্গুলারিটি তৈরি হওয়া পর্যন্ত। বলের মতো আস্তরণটা এখানে কোনো পদার্থ দিয়ে গড়া নয়, এ বরং একটা মেকি আবরণ, একটা প্রাচীর, যার অস্তিত্ব কেবল প্রভাবে টের পাওয়া যায়, অন্য কোনোভাবে নয়। কিরকম প্রভাব? ওই প্রাচীর ভেদ করে পদার্থ বা এনার্জি, আলো, তাপ বাইরে থেকে ভেতরে যেতে পারে, কিন্তু ভেতর থেকে কোনো কিছুই বাইরে আসতে পারে না। এ যেন ওয়ান ওয়ে ট্রাফিক। প্রাচীরটা কোনো পদার্থে তৈরি না হলেও খুব বেশি বাথটাবে, গাড়িতে, যেখানে একটু ফাঁকা পাচ্ছিলাম, তো হঠাৎ মনে হলো ওই নামটা একেবারে ঠিক। এর কয়েকদিন পর 1967 সালের 29 ডিসেম্বর, এরপরে বক্তৃতায় লিখিত রূপ 1968। আমাদের আলোচনা বিষয় চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার 2025। এ বিষয়ে বলবেন ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার অনুষ্ঠানে স্বাগত। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার 2000 কি নিয়ে কোন কোন বিজ্ঞানী পেয়েছে? চিকিৎসা বিজ্ঞানে এবছরে নোবেল প্রাইজ পেয়েছেন পেরিফেরাল ইমিউন টলারেন্স এমন একটা টপিকের উপরে। এটা সহজভাবে বলতে গেলে আমরা বলি ইমিউন সিস্টেম আমাদের এমন একটা সিস্টেম যেটা আমাদের রোগ প্রতিরোধের বিরুদ্ধে খুব সচল থাকে। যদি আমরা ভালোভাবে বলি, আমাদের কনস্ট্যান্টলি আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া এই ধরনের জীবাণু দিয়ে কনস্ট্যান্টলি এক্সপোজড হই, কিন্তু আমাদের শরীরে এক ধরনের রক্তকণিকা আছে, তারা কনস্ট্যান্টলি এই ধরনের জীবাণুর বিরুদ্ধে ফাইট করে। কিন্তু কোনো কারণে ভুল ক্রমে এই ধরনের সেলগুলো যখন আমাদের নিজস্ব সেল অথবা আমাদের অর্গানকে টার্গেট করে, তখন আমাদের নিজস্ব সেলেরও ক্ষতি হতে পারে। সো এই নিজস্ব সেলের যেন ক্ষতি না হয়, এই জন্য এক ধরনের খুবই ইম্পর্টেন্ট এক ধরনের ইমিউন সেল পার্টিকুলারলি ফাংশন করে, যেগুলো আমাদের নিজস্ব সেলের বিরুদ্ধে, ইমিউন সেলের যে কার্যকারীদের বিরুদ্ধে কাজ করে। সো এই সেলগুলোকে বলা হয় রেগুলেটরি টি সেল। 2025 নোবেল প্রাইজ ছিল বেসিক্যালি এই রেগুলেটরি টি সেল, এক ধরনের সেল যেটা হচ্ছে নিজস্ব যে আমাদের অর্গানের বিরুদ্ধে যেন ইমিউন সিস্টেম কাজ না করে, তার বিরুদ্ধে এক ধরনের সেফ গার্ড হিসেবে কাজ করে অথবা শান্তি রক্ষক হিসেবে কাজ করে। সো এই চিকিৎসা বিজ্ঞানে এই 3 জন নোবেল বিখ্যাত নোবেল বিজয়ী, তারা এর উপরে নোবেল প্রাইজ পেয়েছেন। তারা হলেন মেরি ব্রাঙ্কো, ফ্রেড র্যামসডেল অ্যান্ড সিমন সাকাজাকি। এই 3 জন বিজ্ঞানী তাদের কাজ অসামান্য অবদানের জন্য এবছর নোবেল প্রাইজ পেয়েছেন। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার 2025 কিভাবে মানব কল্যাণে ব্যবহৃত হতে পারে বলে আপনি মনে করেন? এটা এমন এক ধরনের আবিষ্কার, এই যে ইমিউনোলজি ফিল্ডে এটা খুবই মৌলিক এক ধরনের গবেষণা, খুবই মৌলিক, এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে এর অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। এই অ্যাপ্লিকেশনগুলো যদি বলি মানব কল্যাণের ক্ষেত্রে, ডিফারেন্ট ডিজিজের ক্ষেত্রে, পার্টিকুলারলি অটো ইমিউন ডিজিজ অ্যান্ড ক্যান্সার অ্যান্ড অর্গান ট্রান্সপ্লান্টেশন, যেটাকে আমরা বলি যে অঙ্গ প্রতিস্থাপন, এই ফিল্ডে
এগুলো খুবই ইম্পর্টেন্ট ভূমিকা রাখতে পারে। অটোইমিউন ডিজিজের কথা বলি, তাহলে এখানে বলবো যে অটোইমিউন ডিজিজে যেটা হয়, এই রেগুলেটরি টি সেলের ফাংশনটা আসলে কমে যায় অথবা এদের নাম্বার কমে যায়। সো যদি আমাদের বিজ্ঞানীরা পরবর্তীতে এই রেগুলেটরি টি সেলের নাম্বার অথবা তাদের কার্যক্রম বাড়িয়ে দিতে পারে, তাহলে আমাদের এই অটোইমিউন ডিজিজের চিকিৎসায় এরা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। অলরেডি বলে রাখি যে অলরেডি এই অটোইমিউন ডিজিজের অথবা অন্যান্য ডিজিজের ক্ষেত্রে অলরেডি অনেকগুলো ক্লিনিক্যাল ট্রায়াল কন্ডাক্ট হচ্ছে। যে ক্লিনিক্যাল ট্রায়ালগুলো মানে কন্টিনিউ হচ্ছে, এগুলো আমরা বলবো যে খুব কাছের ভবিষ্যতেই আমরা দেখতে পেতে পারি 5 থেকে 10 বছরের ভিতরে এগুলো হয়তো বা সাধারণ মানুষের জন্য এই চিকিৎসা উন্মুক্ত হতে পারে, এটা আমার বিশ্বাস। এছাড়াও যদি বলি ক্যান্সার গবেষণায়ও এবং ক্যান্সার চিকিৎসাও এটা খুব যুগান্তকারী পদক্ষেপ রাখতে পারে। আমি যদি বলি ক্যান্সার সেলগুলো খুব চালাক ধরনের সেল। ক্যান্সার সেলের চারদিকে এই রেগুলেটরি টি সেল একটা বলয় তৈরি করে, সো দ্যাট আমাদের ইমিউন সেল ক্যান্সার সেলকে টার্গেট করতে পারে না, ক্যান্সার সেলকে মারতে পারে না। বাট এই ইন দ্যাট কেস যেটা করা যেতে পারে, এই রেগুলেটরি টি সেলের কার্যক্রম যদি কমানো যায় অথবা নাম্বার কমানো যায়, তাহলে এই ক্যান্সার চিকিৎসায় বড় ধরনের ভূমিকা রাখতে পারে। এখানে আবারও বলছি, ক্যান্সার চিকিৎসায়ও অনেক ধরনের ক্লিনিক্যাল ট্রায়াল অলরেডি কন্টিনিউ হচ্ছে এবং এগুলোরও আমরা খুব আশার আলো দেখব বলে বিশ্বাস করি। রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে এই বছর চিকিৎসা বিজ্ঞানী নোবেল পুরস্কার প্রাপ্তি, এটা কি পূর্ববর্তী গবেষণার ধারাবাহিকতা? সব ধরনের নোবেল প্রাইজই যদি বলা হয়, এগুলো আসলে প্রিভিয়াস অনেক গবেষণারই এক ধরনের ধারাবাহিকতা এবং এটাও তার কোনো ব্যতিক্রম নয়। আমি প্রথম বলবো ইমিউনোলজিক্যাল যে প্রিন্সিপালগুলো আছে তার উপরেই বেস করে এই গবেষণা দাঁড়ানো, কিন্তু তার ভিতরে আমি একটা গবেষণা খুব ভালোভাবেই বলবো। আমি বলেছি এর আগে যে এই গবেষণাটা হচ্ছে পেরিফেরাল ইমিউন টলারেন্সের উপরে, কিন্তু এর আগেও আরেকটা মেকানিজম অলরেডি এস্টাবলিশ করেছে আমাদের বিজ্ঞানীরা, সেটাকে আমরা বলি সেন্ট্রাল টলারেন্স। 1950 থেকে 60 এই সময়ের ভিতরে এই গবেষণার মাধ্যমে দেখানো হয় যে ইমিউন টলারেন্স, এই টলারেন্সটা আসলে আমাদের বডির একটা অঙ্গ আছে থাইমাস, তার ভিতরে হয় এবং সেটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। একটা সময় বিশ্বাস ছিল যে এইটাই ছিল প্রবাবলি একমাত্র ইমিউন টলারেন্স, কিন্তু পরবর্তীতে এই 2025 সালের যে নোবেল প্রাইজের যে গবেষণা, সেটা দেখালো যে ওই প্রিভিয়াস গবেষণার পরেও আসলে নতুন আরেকটা মেকানিজম আছে যেটা আসলে আমাদের নিজস্ব সেলগুলোকে অথবা নিজস্ব অর্গানগুলোকে রক্ষা করে। সো অবশ্যই এই জন্যই আমরা বলবো এই গবেষণা প্রথম দিককার মৌলিক গবেষণা, পরবর্তীর এক ধরনের ফসল। আপনার গবেষণার সাথে এই বছর নোবেল প্রাপ্তির গবেষণার কোনো মিল আছে কি, বা সেটা কতখানি? হ্যাঁ, মিল অনেকটাই আছে, কারণ হচ্ছে আমি ইমিউনোলজির উপরে কাজ করি, যেটা ইমিউন সিস্টেমকে কিভাবে ড্যাম্পেন ডাউন করে এর থেরাপি হিসাবে ইউজ করা যেতে পারে এবং সেগুলো ডিজিজ প্রিভেনশনের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। যদিও দুইটার ডাইমেনশন আলাদা, তারপর আমার যদি বলি বেসিক ফিল্ড আসলে অনেকটা কাছাকাছি সিমিলার ফিল্ড, কিন্তু দুইটার আসলে ডাইমেনশন আলাদা। আমি কাজ করি ইনেট ইমিউন সেল নিয়ে, আর এতক্ষণ যাবত যেটা বললাম এগুলো হচ্ছে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের একটা পার্ট। সো বেসিক্যালি ইমিউন সিস্টেমের দুইটা পার্ট থাকে। সো হ্যাঁ, বাট দোজ আর রিলেটেড, দোজ আর ইন্টার রিলেটেড। ইয়েস। চিকিৎসা বিজ্ঞান নোবেল পুরস্কার 2025 নিয়ে তথ্যবহুল আলোচনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। মাউনা কেয়া অবজারভেটরি হল স্বয়ংসম্পূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণার সুবিধা এবং বৃহৎ টেলিস্কোপ অবজারভেটরি সমূহ, যা মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইতে মাউনা কেয়ার চূড়ায় অবস্থিত। এই সুবিধা সংবলিত প্রতিষ্ঠানটি 525 একর ভূমিতে অবস্থিত। এটি জ্যোতির্বিজ্ঞান প্রেসিংকট নামে পরিচিত, যা 11,228 একর মাউনা কেয়া বিজ্ঞান সংরক্ষণাগারের মধ্যে অবস্থিত। উল্লেখ্য, জ্যোতির্বিজ্ঞান প্রেসিংকট হল একটি বিশেষভাবে নির্বাচিত ভূমি, যেমন হাওয়াইয়ের মাউনা কেয়ার একটি এলাকা, যেখানে জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণার সুবিধা এবং পর্যবেক্ষণ কেন্দ্রগুলোকে রক্ষায় আলাদা করা হয়। উপরন্তু মহাজাগতিক পর্যবেক্ষণের জন্য অবস্থানের সর্বোত্তম পরিস্থিতি এবং এর সম্ভাব্য সাংস্কৃতিক তাৎপর্যকে স্বীকৃতি দেয়। এই অঞ্চলগুলো জ্যোতির্বিজ্ঞানের জন্য আদর্শ বৈশিষ্ট্য সহ একটি নিয়ন্ত্রিত পরিবেশ প্রতিবেশ নিশ্চিত করে, যেমন অন্ধকার আকাশ, পরিষ্কার বাতাস, কম আর্দ্রতা ও স্থিতিশীল আবহাওয়া। এর ফলে বায়ুমণ্ডলীয় বাধা হ্রাস,
টেলিস্কোপ এবং অন্যান্য জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্রপাতির পর্যবেক্ষণের মানকে যথার্থ ও নিশ্চিত রাখতে সাহায্য করে। বস্তুত মাউনা কেয়া এলাকা আলোক দূষণের অভাবে অন্ধকার আকাশ, কম বায়ুমণ্ডলীয় অস্থিরতার কারণে ভালো জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্যমানতা, কম আর্দ্রতা, ৪,২০৭ মিটার উচ্চতা, বায়ুমণ্ডলের বেশিরভাগ জলীয় বাষ্পের উপরে অবস্থান, পরিষ্কার বাতাস, হালকা মেঘের আচ্ছাদন এবং কম অক্ষাংশের অবস্থানের কারণে প্রায় আদর্শ স্থান। মাউনা কেয়া পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে ১৩টি বৃহৎ টেলিস্কোপ রয়েছে। আলবার্ট আইনস্টাইন, জন্ম ১৪ মার্চ ১৮৭৯, মৃত্যু ১৮ এপ্রিল ১৯৫৫, জার্মান বংশোদ্ভূত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, যিনি আপেক্ষিকতা তত্ত্ব যথা বিশেষ আপেক্ষিকতা ও সাধারণ আপেক্ষিকতা বিকাশের জন্য সর্বাধিক পরিচিত। আইনস্টাইন কোয়ান্টাম মেকানিক্সেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বলা হয় তাঁর ভর শক্তি সমতা E=m2 বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ। আলবার্ট আইনস্টাইন আলোক তড়িৎ প্রভাবের সূত্র আবিষ্কারের জন্য ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন। বস্তুত আলবার্ট আইনস্টাইন বিজ্ঞানের যুগটাকেই বদলে দিয়েছেন।